বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। করোনার এই সময়টাতে তোমরা বাসায় থেকে নিয়মিত তোমাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। তোমাদের এই পড়াশোনার কার্যক্রমকে আরেকটু গতিশীল করতে আমার আজকের এই অনলাইন ক্লাস। আজকে আমরা ব্যবসায় ও বাণিজ্যিক আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নূর আফসানা ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আশা করি তোমরা পুরোটা সময় বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবে এবং বুঝতে চেষ্টা করবে। শুরুতেই যে কথা বলছিলাম যে আজকে আমরা ব্যবসা ও বাণিজ্যিক আইনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সব ইম্পর্টেন্ট বিষয়টা চুক্তি আইন 1872, এই বিষয়ের কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের সিলেক্টেড টপিকস হচ্ছে চুক্তি ও চুক্তি আইন, প্রস্তাব ও স্বীকৃতি। এই সম্পর্কিত বিষয়গুলো আগে বুঝবো, তারপরে এই রিলেটেড কি কি ধরনের প্রশ্ন আমার পরীক্ষায় আসতে পারে সেই বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। প্রথমত আসি চুক্তি ও চুক্তি আইন এই টপিকসটি নিয়ে। চুক্তি আইন। চুক্তি আইন বোঝার আগে আমরা ছোট্ট করে আগে একটু জেনে নিই যে আইন বিষয়টা কি। সাধারণত আইন হচ্ছে কতগুলো সুশৃঙ্খল নীতির একটি পদ্ধতি। আমার বিষয়টা একটু খেয়াল করো, যে কথাটা বললাম যে আইন হচ্ছে কতগুলো সুশৃঙ্খল নীতির একটি পদ্ধতি। একটি পদ্ধতি এবং অবশ্যই সেটা সুশৃঙ্খল কতগুলো নীতি, যেটা মানুষ পালন করতে বাধ্য থাকে। মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষের সাথে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে এবং তা পালনে বাধ্যবাধকতার জন্য রাষ্ট্র যে বিধিবিধান প্রবর্তন করে তাকেই চুক্তি আইন বলে। তাহলে এখানে দুটো বিষয় আমাকে খেয়াল রাখতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে চুক্তি আইনের বিষয়টা হচ্ছে অবশ্যই বাধ্যবাধকতার বিষয়টা জড়িত রয়েছে, এবং দ্বিতীয়ত এটা রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত। বাধ্যবাধকতার বিষয় জড়িত এবং সেটা রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত, তাই হচ্ছে চুক্তি আইন। চুক্তি আইন চুক্তিভুক্ত পক্ষসমূহের পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তি সম্পাদনে সহযোগিতা ও নিশ্চয়তা প্রদান করে। চুক্তি আইন কাদের মাঝে? চুক্তিভুক্ত পক্ষসমূহের মাঝে। কিসের বেসিসে? পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে। চুক্তির বিষয়বস্তু হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এই দুইটা বেসিসে চুক্তি সম্পাদনের কি করে? তারা পরস্পর সম্মত হয়ে একে অপরকে সহযোগিতা করে এবং সেই চুক্তি পালনে নিশ্চয়তা প্রদান করে থাকে। স্যার উইলিয়াম অ্যানসনের মতে চুক্তি আইনের উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি যা হতে সে কি আশা করে অপর পক্ষ তা সম্পাদন করবে এ মর্মে একটি নিশ্চয়তা আশা করে। অর্থাৎ চুক্তি আইনের উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতি যা সে অপর পক্ষ থেকে আশা করে সে অপর পক্ষ সেটা সম্পাদন করবে এই মর্মে একটি নিশ্চয়তা প্রদান করা, তাই হচ্ছে চুক্তি আইন। তাহলে আমরা বলতে পারি যে আইন দ্বারা বলবৎযোগ্য এমন কোন সম্মতি। আইন দ্বারা বলবৎযোগ্য মানে যেটা আইনের আওতায় সেটাকে বাধ্যবাধকতায় আনা যায়। আইন দ্বারা বলবৎযোগ্য এমন কোন সম্মতি যা চুক্তিভুক্ত পক্ষসমূহের কোনো কিছু করা বা করা থেকে বিরত রাখে এবং অপর পক্ষ তা ভঙ্গ করলে আইনের আশ্রয় নিতে পারে, তাই হচ্ছে চুক্তি আইন। চুক্তি আইন চুক্তিভুক্ত পক্ষসমূহের পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে চুক্তি সম্পাদনের সহযোগিতা প্রদান করে ও নিশ্চয়তা প্রদান করে। পরস্পরকে সহযোগিতা করছে এবং নিশ্চয়তা প্রদান করছে, কিন্তু অবশ্যই বিষয়টা হবে আইন দ্বারা বলবৎযোগ্য। অর্থাৎ এখানে কোনো পক্ষ যদি চুক্তি ভঙ্গ করে তাহলে অপর পক্ষ আইনের আশ্রয় নিতে পারবে, সেটাই হচ্ছে আইন দ্বারা বলবৎযোগ্য।
তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চুক্তি আইন কাকে বলে বা চুক্তি আইনের বিষয়বস্তু কি। বেসিক্যালি দুইটা বিষয়, একটা হচ্ছে চুক্তি আইন আইন দ্বারা বলবৎযোগ্য এবং হচ্ছে বিষয়বস্তু হিসেবে ইম্পর্টেন্ট দুইটা বিষয় হচ্ছে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে তারা চুক্তি সম্পাদনে সহযোগিতা প্রদান করে থাকে। এখন আসি চুক্তি কাকে বলে। সম্মতি থেকে চুক্তির উৎপত্তি হয়ে থাকে। দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কার্য করা বা করা থেকে বিরত থাকার ব্যাপারে একমত বা সম্মত হতে পারে। আইনের সাহায্যে বলবৎযোগ্য এরূপ সম্মতি চুক্তি। বারবার বলা হচ্ছে যে এখানে দুই বা ততোধিক পক্ষ থাকতে পারে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে চুক্তিভুক্ত পক্ষগুলো কোনো কিছু করার ব্যাপারে একমত বা সম্মত হতে পারে বা এরূপ করা থেকে বিরত থাকতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট আইনের সাহায্যে বিষয়টি বলবৎযোগ্য হবে, তাই হচ্ছে চুক্তি। অর্থাৎ এরকম কোনো ধরনের সম্মতিটি হচ্ছে চুক্তি। সম্মতি হলো কোনো কিছু করার জন্য কোনো সায় প্রদান করা, স্বেচ্ছা সায়ের মাধ্যমে স্বাধীন একটা সায় প্রদান করা, সেটাই হচ্ছে সম্মতি। তো চুক্তির আমরা আরো উল্লেখযোগ্য কিছু সংজ্ঞা দেখি যে চুক্তি সম্পর্কে বিভিন্ন রাইটারগণ কি কি উদ্ধৃতি দিয়েছেন। বাংলাদেশি বলবৎযোগ্য চুক্তি আইনের 2 বর্গীয় জ ধারে বলা হয়েছে আইনের সাহায্যে বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। অবশ্যই সেটা আইনের সাহায্যে বলবৎযোগ্য হতে হবে। সালমান্ডের মতে বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি এবং নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকেই চুক্তি বলে। বিভিন্ন পক্ষের মাঝে একটা দায় সৃষ্টি হবে এবং নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকেই চুক্তি বলে এবং সম্মতিটি হবে একটি নির্দিষ্ট সম্মতি। তাহলে এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা চুক্তির মৌলিক দুটি বৈশিষ্ট্য পাচ্ছি। একটি হচ্ছে এখানে অবশ্যই একটি সম্মতি থাকবে, অর্থাৎ কাজটি করব কি করব না এই ব্যাপারে অবশ্যই একটি সম্মতি থাকবে এবং সম্মতিটি আইন দ্বারা বলবৎযোগ্য হবে। তাহলে প্রশ্নটা যখন আমরা আনসার করব আমাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে চুক্তির বিষয়টা হচ্ছে প্রথমে অবশ্যই সেটি আইন দ্বারা বলবৎযোগ্য এবং চুক্তির এই মৌলিক দুটি বৈশিষ্ট্য এখানে অবশ্যই বিদ্যমান থাকতে হবে। একটা সম্মতি থাকবে এবং সেটি কি আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে। এখন আসি চুক্তির অপরিহার্য কিছু উপাদানে, অর্থাৎ এই উপাদানগুলো ছাড়া চুক্তিকে কখনোই বলবৎযোগ্য করা যাবে না বা এই উপাদানগুলো ছাড়া চুক্তি বলেই সেটা গণ্য হবে না। প্রথমত হচ্ছে একাধিক পক্ষ, অর্থাৎ চুক্তিতে একাধিক পক্ষ থাকতে হবে। নিজে কখনোই স্বাভাবিকভাবে চুক্তি করা সম্ভব নয়। যেমন আমরা যখন কোনো কিছু ক্রয় বা বিক্রয় করি তখন এখানে দুটি পক্ষ বিদ্যমান থাকে, এক পক্ষ ক্রেতা অপর পক্ষ গ্রহীতা বা বিক্রেতা। ঠিক আছে, এক পক্ষ ক্রেতা এবং অপর পক্ষ হচ্ছে বিক্রেতা। তাহলে এখানেও আমরা দেখছি যে দুটি পক্ষ বিদ্যমান, চুক্তিতে অবশ্যই থাকবে একের অধিক পক্ষ থাকতে হবে। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে প্রস্তাব ও স্বীকৃতি। চুক্তির মূল উপাদান হলো প্রস্তাব এবং তাতে স্বীকৃতি প্রদান করা। চুক্তিতে এক পক্ষ প্রস্তাব করবে এবং অপর পক্ষ তাতে অবশ্যই স্বীকৃতি দিবে। এক পক্ষের প্রস্তাবে অপর পক্ষ সম্মতি দিলেই তা চুক্তিতে পরিণত হবে। এজন্য প্রস্তাব ও স্বীকৃতি অবশ্যই আইনসঙ্গত হতে হবে। তৃতীয়ত আইনগত সম্পর্ক। চুক্তি দ্বারা উভয় পক্ষের মধ্যে আইনগত সম্পর্ক সৃষ্টি হয়। যেমন আমরা যখন আমাদের ব্যক্তিগত বিষয়গুলোতে পরস্পর যখন কোনো পারিবারিক সম্মেলন বা কোনো বন্ধু সভায় কোনো কিছু বলি সেটাতে আমার আইনের বিষয়টা জড়িত থাকে না, তখন সেটাকে আমরা চুক্তি বলবো না। কিন্তু যখন আমরা একটা লিগ্যাল এগ্রিমেন্টের আওতায় কোনো কিছু ক্রয় বিক্রয় করি, যেমন কোনো জমি ক্রয় করা বা অন্য যে কোনো কিছু ক্রয় বিক্রয় করা, আর্থিক লেনদেন সংঘটিত হয়, সাধারণত সেখানে আইনের বিষয়গুলো জড়িত থাকে এবং সেটাতেই চুক্তি বলে সেটা গণ্য হয়। তারপরে 4 নম্বরে আসছে আইনসঙ্গত প্রতিদান। চুক্তি দ্বারা উভয় পক্ষকে পরস্পরের নিকট থেকে কিছু না কিছু পেতে হবে এবং কিছু তাকে প্রদান করতে হবে। কিছু পেতে গিয়ে কিছু দেওয়াকে বা কিছু দিয়ে কিছু পাওয়াকেই প্রতিদান বলে, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পাওয়াকেই প্রতিদান বলে। প্রতিদান ছাড়া কখনোই চুক্তি সম্ভব নয়
এবং এই প্রতিদানটি অবশ্যই আইনসঙ্গত হতে হবে, নতুবা সেটাকে আইন দ্বারা কখনোই বলবৎযোগ্য করা যাবে না। এবং এই প্রতিদানটা আমার বর্তমান, অতীত, ভবিষ্যৎ যে কোনো সময়ের জন্য হতে পারে। 5 নম্বর, আইনগত উদ্দেশ্য। চুক্তির অবশ্যই উদ্দেশ্যটা আইনসঙ্গত হতে হবে, অর্থাৎ বৈধ হতে হবে। অবৈধ কোনো কিছু চুক্তির আওতা বা বিষয়বস্তু হতে পারবে না। তারপর আসছি চুক্তি সম্পাদনের যোগ্যতা। চুক্তিভুক্ত পক্ষসমূহের চুক্তি সম্পাদনের অবশ্যই যোগ্যতা থাকতে হবে। চুক্তি আইনের 11 ধারা মতে সাবালক ও সুস্থ এবং আইন কর্তৃক অযোগ্য বিবেচিত নয় এমন ব্যক্তি চুক্তি সম্পাদনের যোগ্য। বিষয়টা একটু খেয়াল করো, ধারাটা কি বলা হয়েছে যে সাবালক অর্থাৎ তাকে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী তাকে 18 বছর পরিপূর্ণ হতে হবে। তারপর আসছে সুস্থ অর্থাৎ সে অপ্রকৃতিগ্রস্ত নয়, তাকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। এবং বলছে যে আইন কর্তৃক অযোগ্য বিবেচিত নয়। আইন কর্তৃক অযোগ্য মিন্স কোন ব্যক্তি যদি আইন দ্বারা দেউলিয়া ঘোষিত হয়, অর্থাৎ যে তার ঋণ পরিশোধে অক্ষম, তাহলে এরকম ব্যক্তি ছাড়া বাকি সবাই, যেমন নাবালক, পাগল এবং দেউলিয়া ব্যক্তি ছাড়া সাধারণত মোটামুটি চুক্তি সম্পাদনের যোগ্য থাকে। তাহলে চুক্তি সম্পাদনের জন্য অবশ্যই কি করতে হবে, তার যোগ্যতা থাকতে হবে, সে সাবালক হবে, সুস্থ হবে এবং আইন কর্তৃক অযোগ্য বলে বিবেচিত হবে না। 7 নম্বর, স্বাধীন সম্মতি। সম্মতিটি হতে হবে অবশ্যই স্বাধীন, অর্থাৎ এখানে কেউ ফোর্স করে, জোর করে বা বল প্রয়োগ করে যাতে কোনো সম্মতি আদায় করতে না পারে, সেটা হবে একটা স্বেচ্ছাচার। সেটাই হচ্ছে চুক্তির আরেকটি উল্লেখযোগ্য উপাদান। 8 হচ্ছে নির্দিষ্টতা। চুক্তির বিষয়বস্তু অবশ্যই সুনির্দিষ্ট হবে। কেন সুনির্দিষ্ট হবে? এই সুনির্দিষ্ট বিষয়বস্তুটা অবশ্যই আমাকে কি করতে হবে, আইন দ্বারা বলবৎযোগ্য হয়। যদি সুনির্দিষ্ট না থাকে তাহলে আমি ইন জেনারেলি কোন বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হব? স্বাভাবিকভাবে বিষয়টা এখানে নির্দিষ্ট হতে হবে। চুক্তি আইনে নির্দিষ্ট করা না হলে তা স্বাভাবিকভাবে বাতিল বলে গণ্য করা হবে। স্পষ্ট বোঝা না গেলে বা নির্দিষ্ট করা না গেলে ওই সম্মতি বাতিল বলে গণ্য করা হবে। যেমন একটি ঘরের 1000 বস্তার কয়েক বস্তার বিক্রির একটি সম্মতি করা হলো। এখন এই 1000 বস্তার মাঝে কত বস্তা চাল বিক্রয় করা হবে সেই বিষয়টা যদি এখানে নির্দিষ্ট না থাকে, তাহলে সে যদি ওই নির্দিষ্ট পরিমাণ তাকে না দেয়, সে কিন্তু আদালতের দ্বারস্থ হতে হবে না যে আমি আমার চুক্তি অনুযায়ী, প্রতিশ্রুতি অনুযায়ী বিষয়টা প্রাপ্য এখানে হয়নি। সো চুক্তির বিষয়টা অবশ্যই নির্দিষ্ট থাকতে হবে। তারপর আসছে লিখিত ও নিবন্ধিত। চুক্তি ব্যক্ত বা অব্যক্ত হতে পারে, আবার ক্ষেত্র বিশেষে তা লিখিত অথবা লিখিত নিবন্ধিত উভয় হতে পারে, কিন্তু চুক্তি লিখিত হওয়াটাই বাঞ্ছনীয়। যেমন আমরা যদি কোনো জমি ক্রয় বিক্রয়ের কথা চিন্তা করে থাকি, তাহলে এখানে মৌখিক বিষয়ের চেয়ে বিষয়টা লিখিত এবং নিবন্ধিত হওয়াটাই বাঞ্ছনীয়, নতুবা সেটা ভবিষ্যতের মালিকানা নিয়ে একটি জটিলতা সৃষ্টি হতে পারে বা সেটা হস্তান্তর নিয়ে একটি জটিলতা এখানে সৃষ্টি হতে পারে। তাহলে চুক্তির বিষয়টা অবশ্যই লিখিত ও নিবন্ধিত হতে হবে। এই উপরোক্ত বিষয়গুলো হচ্ছে আমার চুক্তির অপরিহার্য উপাদান, যা ছাড়া একটি চুক্তি কখনোই কার্যকর করা সম্ভব নয়। এবং চুক্তির ক্ষেত্রে শুধুমাত্র প্রস্তাব আসলেই হয় না, প্রস্তাব ছাড়াও এখানে অনেকগুলো বিষয়, যেমন আইনসঙ্গত একটা প্রতিদান থাকতে হবে, আইনসঙ্গত উদ্দেশ্য থাকতে হবে এবং ব্যক্তি স্বাধীন স্বেচ্ছাচারের মাধ্যমে তা প্রদান করবে এবং অবশ্যই যে ব্যক্তি বা পক্ষগুলো চুক্তি সম্পাদন করবে তাদের চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে। এই প্রশ্নটা আমার আরো একভাবে আসতে পারে যে সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়, ব্যাখ্যা করো। অথবা আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতি চুক্তি, বিষয়টি ব্যাখ্যা করো। তাহলে এই সম্পূর্ণ বিষয়টাই চুক্তির মূল উপাদানগুলো নিয়ে জড়িত। প্রশ্নটা আমার যেভাবেই আসুক আমরা প্রশ্নটা বুঝে আনসার করবো, এবং এটা খুব কমন একটা প্রশ্ন, প্রতিবারই প্রশ্নটা আমার এসে থাকে যদি প্রিভিয়াস ইয়ারে সেটা না এসে থাকে। ঠিক আছে, খুব গুরুত্ব সহকারে প্রশ্নটা আনসার করবে এবং আনসার করার সময় খেয়াল করবে যাতে এই যে উল্লেখিত বিষয়গুলো আছে বিষয়গুলো যাতে অবশ্যই এতে সন্নিবেশিত থাকে। আমরা আমাদের নেক্সট যাচ্ছি। এখন আসি চুক্তি ও সম্মতির মাঝে কি কি ধরনের পার্থক্য এখানে দেখা যায়। প্রথম আসি সম্মতি। যখন এক পক্ষ কোনো কিছু করা বা
বিরত থাকার ইচ্ছা পোষণ করে এবং অপর পক্ষ সেই অনুযায়ী রাজি হয়, তখনই সেটাকে সম্মতি বলা হয়। অপরপক্ষে চুক্তি হচ্ছে আইন দ্বারা বলবৎযোগ্য একটি সম্মতি। প্রতিদান ছাড়াও সম্মতি হতে পারে, কিন্তু প্রতিদান ছাড়া সাধারণত কয়েকটি ব্যতিক্রম ছাড়া চুক্তি সম্পাদন হয় না। 3 নম্বর, আইনগত বৈধতা এবং অবৈধতা নির্বিশেষে সম্মতি হতে পারে। সম্মতি যে কোনো ধরনের হতে পারে, সেটা বৈধ হতে পারে, আবার সেটা অবৈধ হতে পারে, কিন্তু চুক্তির ক্ষেত্রে সম্মতিটি অবশ্যই কি হতে হবে? আমার বৈধ হতে হবে। অনির্দিষ্ট বিষয়ে পক্ষসমূহের মধ্যে সম্মতি হতে পারে, কিন্তু চুক্তির ক্ষেত্রে অবশ্যই বিষয়টা নির্দিষ্ট হতে হবে। সকল সম্মতি চুক্তি, কিন্তু সকল সম্মতিটাকে আমরা কি করব না, চুক্তি হিসেবে বিবেচিত করব না, কিন্তু সকল সম্মতিকে চুক্তি হিসাবে গণ্য করা হয় না। প্রশ্নটা স্লাইডটা একটু উল্টা হয়ে গেছে, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো যে সকল সম্মতি হবে, এখানে সকল সম্মতি চুক্তি বলে বিবেচিত হয় না, কিন্তু চুক্তির ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? সকল সম্মতি আমার একটি চুক্তি, সব চুক্তি হচ্ছে আমার একটা সম্মতি, ঠিক আছে? তাহলে আমরা বিষয়টা যদি আবার একটু রিপিট করি, যে সম্মতির ক্ষেত্রে কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার ইচ্ছে হচ্ছে সম্মতি। অন দি আদার হ্যান্ড, চুক্তি হচ্ছে আইনের দ্বারা বলবৎযোগ্য কোনো কিছু, সেটি হচ্ছে আমার চুক্তি। চুক্তির বিষয়টা অবশ্যই বৈধ হতে হবে, কিন্তু সম্মতি বৈধ অবৈধ উভয় থাকতে পারে, এবং চুক্তির বিষয়টা অবশ্যই নির্দিষ্ট থাকতে হবে, সম্মতির বিষয়টা নির্দিষ্ট নাও থাকতে পারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে সকল ধরনের চুক্তি সম্মতি বলে বিবেচিত হয়, কিন্তু সকল সম্মতি চুক্তি হিসাবে গণ্য করা হয় না। একমাত্র তখনই সেটাকে চুক্তি হিসাবে গণ্য করা হবে যখন সেটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে। এখন আসি প্রস্তাব কাকে বলে। প্রস্তাব চুক্তির অপরিহার্য উপাদান হলো, অর্থাৎ চুক্তি করতে গেলে প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে, যে কোনো পক্ষ এতে প্রস্তাব প্রদান করবে। প্রস্তাবের আলোকেই স্বীকৃতি বা সম্মতি পাওয়া যায়। 1872 সালের চুক্তি আইনের 2 ক ধারায় বলা হয়েছে, সম্মতি পাওয়ার উদ্দেশ্যে যখন একজন ব্যক্তি অপর ব্যক্তির নিকট থেকে কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করে, তখন বলা হয় প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির নিকট একটি প্রস্তাব করেছে। বিষয়টি একটু আবার খেয়াল করো, যে 1872 সালের চুক্তি আইনের 2 ক ধারায় বলা হয়েছে, সম্মতি পাওয়ার উদ্দেশ্যে যখন একজন ব্যক্তি অপর ব্যক্তির নিকট কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার ইচ্ছা পোষণ করে, সে কোনো কাজ করতে পারে বা করা থেকে বিরত থাকার ইচ্ছা পোষণ করতে পারে, তখন বলা হয় যে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির নিকট একটি প্রস্তাব করেছে। যেমন আমরা যদি একটি উদাহরণ দিই এখানে, যে খ কে বললো যে আমার গাড়িটি 4 লাখ টাকায় কিনতে পারো, এটা খর নিকট ক এর একটি প্রস্তাব। এখানে ক প্রস্তাবকারী বা প্রতিশ্রুতিদাতা এবং খ হলো প্রস্তাব গ্রহীতা বা প্রতিশ্রুতি গ্রহীতা। যদি খ 4 লাখ টাকায় গাড়িটি কিনতে রাজি হয়, তবে সে হবে প্রতিশ্রুতি গ্রহীতা বা স্বীকৃতিদাতা। যার নিকট প্রস্তাব করা হয় তিনি তাতে সম্মতি দিলে প্রস্তাবটি গৃহীত হবে, এবং প্রস্তাব গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলা হয়। প্রস্তাবকে আমরা কখন প্রতিশ্রুতি বলবো? যখন সেই প্রস্তাবটা অপর ব্যক্তির কাছ থেকে সেটা অ্যাকসেপ্ট করা হয়, তখনই সেটাকে আমরা প্রতিশ্রুতি বলবো। তাহলে প্রস্তাব হলো যে কোনো কিছু করা বা বিরত থাকার ব্যাপারে এক ব্যক্তি যখন অপর ব্যক্তির নিকট কোনো ইচ্ছা পোষণ করে, সেটিকে আমরা প্রস্তাব বলছি। আমরা এই আইনের বিষয়গুলো আনসার করার ক্ষেত্রে একটা বিষয় আমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, যে কোনো টপিকসের কনসেপ্টের ক্ষেত্রে যাতে আমার কনসেপ্টটা একদম ফুলফিল থাকে। নট নেসেসারি দ্যাট আমাকে A to Z একদম মুখস্থ করে লিখতে হবে। আমি যে বিষয়টা বলছি সেই বিষয়টা যাতে আমার কনসেপ্টটা এখানে ক্লিয়ার থাকে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আইনের ক্ষেত্রে যখন আমরা কোনো বিষয় উল্লেখ করব, যতটুকু সম্ভব চেষ্টা করব আমরা একটু ধারাগুলো উল্লেখ করে দিতে। যেমন আমি শুরুতেই বলছিলাম যে আমাকে কয়েকটা প্রশ্নের এখানে খুব ইম্পর্টেন্স দিয়ে আমরা বলি যে এই প্রশ্নটা আমার আসার সম্ভাবনা খুব বেশি, সেক্ষেত্রে আমরা এই ধারাগুলো একটু ভালো করে নোট করে রাখবো, যাতে করে আমরা যখন প্রশ্ন আনসার করব এই ধারাগুলো যাতে আমরা উল্লেখ করতে পারি। আমার কয়েকটা প্রশ্ন যদি এরকম ধারা দিয়ে আমি পোস্ট আপ করতে পারি, তাহলে ওভারঅল আমার একটা বিষয় এখানে অবশ্যই একটা ভালো বিষয় এখানে প্রেজেন্ট করা সম্ভব। এখন আমরা আমাদের
যে প্রস্তাব সম্পর্কিত কিছু নিয়মাবলী রয়েছে, অর্থাৎ আমরা কখন সেটাকে প্রস্তাব বলবো বা কি কি বিষয় প্রস্তাবের সাথে এখানে আমার রিলেটেড আছে। প্রথমত যে বিষয়টা যে অপরের সম্মতি পাবার আশায় প্রস্তাব সাধারণত পেশ করা হয় বা সেটাকে অফার করা হয়, তাই প্রস্তাব অবশ্যই নিয়ম অনুযায়ী হতে হবে। চুক্তি আইনের অনুযায়ী প্রস্তাব সম্পর্কিত বিভিন্ন নিয়মাবলী রয়েছে। এই নিয়মাবলীগুলো যেমন প্রস্তাব ব্যক্ত বা অব্যক্ত উভয় হতে পারে। প্রস্তাবটা দুই ধরনের হতে পারে, সেটা ব্যক্ত হতে পারে, আবার সেটা কি অব্যক্ত হতে পারে। যেমন ব্যক্ত প্রস্তাব হিসেবে বলতে পারে আমরা লিখিত বা মৌখিক বা কোনো ভাষার সাহায্যে যখন সেটা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে আমার ব্যক্ত প্রস্তাব। যেমন বিভিন্ন ধরনের ইন্টারভিউ বা টেলিফোনের কোনো ফোন কলস বা কোনো বিজ্ঞাপন, সেটা হচ্ছে আমার কি একটা ব্যক্ত প্রস্তাব। আরেকটা বিষয় এখানে অব্যক্ত প্রস্তাব বা ধারণামূলক প্রস্তাব হলো আচার আচরণ বা ভাব প্রকাশের বিনিময়ে যদি কোনো প্রস্তাব করা হয় সেটাই হচ্ছে আমার অব্যক্ত প্রস্তাব। 2, প্রস্তাব নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট শ্রেণী বা সর্বসাধারণের উদ্দেশ্য করা যায়। প্রস্তাব নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট শ্রেণী বা সর্বসাধারণ উদ্দেশ্য করা যায়। যেমন নির্দিষ্ট ব্যক্তি ক খ কে বললো যে আমার এই বাড়িটি আমি বিক্রয় করব, তাহলে এখানে ব্যক্তিটা নির্দিষ্ট করে দেওয়া হলো। নির্দিষ্ট শ্রেণী যেমন ক্লাসে বই হারানো, ক্লাসে সবার উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হলো যে এই বইটি পাওয়া গেলে তাকে কি বিভিন্ন একটা অ্যামাউন্ট বা একটা পুরস্কার দেওয়া হবে বা তাকে একটু অ্যাপ্রিসিয়েট করা হবে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণী। 3, সর্বসাধারণ, সর্বসাধারণকে উদ্দেশ্য করে প্রস্তাব করা যায়। যেমন তাকে ধরিয়ে দিন, নাম, আহ্বান, নতুন মুখের সন্ধান, এগুলো সাধারণত প্রস্তাবের একটি সর্বসাধারণ উদ্দেশ্যে একটি প্রস্তাবের উদ্দেশ্য বা একটি উদাহরণ হিসেবে আমরা এখানে উল্লেখ করতে পারি। যে মাইকিং করে বা বিভিন্ন বিষয়ে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে একটা বিষয় হাইলাইট করা, সেটা হচ্ছে আমাকে সর্বসাধারণ উদ্দেশ্যে প্রস্তাব করা। 3, প্রস্তাব শর্তাধীন হতে পারে। প্রস্তাব শর্তাধীন হতে পারে এবং একাধিক শর্ত তাতে থাকতে পারে, কিন্তু শর্ত যুক্তিহীন বা অন্যায় হতে পারবে না। শর্ত স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, শর্ত অবশ্যই যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করতে হবে, শর্ত কখনোই অন্যায় বা যুক্তিহীন শর্ত এখানে হবে না। শর্তাধীন হলো, শর্তের এখানে 3টি বৈশিষ্ট্য এখানে আমরা উল্লেখ করছি। একটি হচ্ছে শর্ত স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, খ শর্ত অবশ্যই যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করতে হবে এবং এই শর্তটা কখনোই অন্যায় বা যুক্তিহীন হতে পারবে না। শুধুমাত্র ইচ্ছা প্রকাশ বা বিবৃতি প্রস্তাব নয়। প্রস্তাব শুধুমাত্র কোনো ইচ্ছা বা বিবৃতি প্রদান নয়। প্রস্তাবটা হচ্ছে যে এখানে আমাকে অবশ্যই একটি সম্মতি লাভের উদ্দেশ্যে কাউকে কোনো কিছু প্রস্তাব করা বা তার সম্মতি বা প্রতিশ্রুতি প্রত্যাশা করা। প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। প্রস্তাব গ্রহীতাকে যদি না জানানো হয় তাহলে এখান থেকে আমরা প্রতিশ্রুতি বা সম্মতি প্রত্যাশা লাভ করতে পারি না। প্রস্তাবে আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকতে হবে। প্রস্তাবে অবশ্যই আইনসঙ্গতভাবে হতে হবে, অন্যথায় সে বা যার কাছ থেকে আমি প্রতিশ্রুতি প্রত্যাশা করছি সেটাতে স্বীকৃতি প্রদান করবে না। এক্ষেত্রে আমরা একটি মামলার রেফারেন্স উল্লেখ করতে পারি। যেমন লালমোহন ভার্সেস গৌরী দত্ত 11ALJ 489 একটি মামলা ছিল। মামলাটি যদি আমরা উল্লেখ করি যে গৌরী দত্তের ভাইয়ের ছেলে হারানো গেল, পেলে 101 টাকা পুরস্কার ঘোষণা করা হলো। বাচ্চা হারিয়েছে বলে কাজের ছেলে লালমোহনের খারাপ লাগলো, সে খুঁজতে বের হলো। সে পুরস্কারের কথা তখন জানতো না এবং বাচ্চাটি খুঁজে নিয়ে এসে টাকা দাবি করলো। আদালত বলল যেহেতু পুরস্কার সম্পর্কে ঘোষণা সে কিছুই জানে না তাই পুরস্কার সে পাবে না। সো বিষয়টি হচ্ছে প্রস্তাব সম্পর্কে অবশ্যই কি করতে হবে, প্রস্তাব গ্রহীতাকে জানাতে হবে। যদি সে না জানে তাহলে সে সেটা কখনোই দাবি করতে পারবে না। 9, গৃহীত হওয়ার পূর্বে প্রস্তাব প্রত্যাখ্যান করা যায়। অর্থাৎ আমি সেটা যার কাছে প্রস্তাব করছি সে যদি তাতে স্বীকৃতি প্রদান করার পূর্বেই প্রস্তাবটাকে এখানে বাতিল বলে গণ্য করা যায়। চুক্তি
আইনের 5 ধারা মতে প্রস্তাব স্বীকৃত হওয়ার এবং প্রস্তাবকের বিপক্ষে স্বীকৃতি স্থাপন করার কার্য সম্পন্ন হওয়ার পূর্বে প্রস্তাবটাকে বাতিল করা যায়। অর্থাৎ 5 ধারা পূর্বে যার নিকট আমি প্রস্তাব করছি সে এতে স্বীকৃতি প্রদান করার আগেই প্রস্তাবটাকে কি বাতিল বলে গণ্য করা যায় বা সেটাকে প্রত্যাহার করা যায়, অর্থাৎ সেটাকে উঠিয়ে নেওয়া যায়। কোনো প্রস্তাব চিরকাল টিকে থাকে না। প্রস্তাব স্বীকৃতির নির্দিষ্ট একটা সীমা থাকতে হবে। সীমা না থাকলে যুক্তিসঙ্গত সময়ের পরে প্রস্তাবের স্বাভাবিকভাবে সেটা বিলুপ্তি ঘটে। যুক্তিসঙ্গত সময় পরিবেশ ও পরিস্থিতির কথা বিবেচনা করে নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ প্রস্তাবটা একটা নির্দিষ্ট সীমা থাকবে বা একটা সময় থাকবে এবং নির্দিষ্ট সময় পরে প্রস্তাবটা বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ এই ছিল আমার প্রস্তাব সম্পর্কিত বিষয়গুলি। প্রস্তাব যখন করতে যাব আমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আসি নেক্সট হচ্ছে স্বীকৃতি। স্বীকৃতি চুক্তির একটি অপরিহার্য উপাদান। প্রস্তাবের আলোকে স্বীকৃতি না থাকলে সেটাকে আমরা চুক্তি বলে গণ্য করব না এবং সেটি অবশ্যই বৈধ হবে না। চুক্তি আইনের 2 খ ধারায় বলা হয়েছে, যার নিকট প্রস্তাব করা হয়েছে তিনি ওই প্রস্তাবে সম্মতি প্রদান করলে তাকেই স্বীকৃতি বলে। অর্থাৎ আমি যার নিকট প্রস্তাব করেছি সে যদি সেটাকে প্রতিশ্রুতি জ্ঞাপন করে তাহলে সেটাকেই আমরা কি বলছি, সম্মতি দিচ্ছে, তাহলে সেটি স্বীকৃতি হিসাবে গণ্য করা হচ্ছে। চুক্তি আইনের 9 ধারা মতে স্বীকৃতি ব্যক্ত বা অব্যক্ত উভয় হতে পারে। অর্থাৎ যার নিকট সম্মতি প্রত্যাশা করছে সেটা ব্যক্ত হতে পারে আবার অব্যক্ত হতে পারে। এখন প্রশ্ন আসে যে স্বীকৃতি কে দিবে? সাধারণত কোন নির্দিষ্ট ব্যক্তির নিকট প্রস্তাব করা হলে ওই নির্দিষ্ট ব্যক্তি এখানে স্বীকৃতি দিবে। দ্বিতীয়ত কোন নির্দিষ্ট শ্রেণীর কাছে প্রস্তাব করা হলে সেই শ্রেণীর একজন এখানে স্বীকৃতি দিবে। এবং তৃতীয়ত জনসাধারণের কাছে প্রস্তাব করা হলে যে কেউ প্রস্তাবে স্বীকৃতি দিতে পারে। তাহলে স্বীকৃতির ক্ষেত্রে আমাকে বিষয়বস্তুটা খেয়াল করতে হবে যে এখানে যার নিকট আমি প্রস্তাবটা প্রদান করছি সে যদি তাতে সম্মতি প্রদান করে তাহলে সেটাকে আমরা স্বীকৃতি বলে গণ্য করব। স্বীকৃতি সম্পর্কিত কতগুলো নিয়মাবলী আছে, যেমন স্বীকৃতি শর্তহীন এবং সম্পূর্ণ হওয়া আবশ্যক। স্বীকৃতিটা অবশ্যই শর্তহীন হবে এবং সেটি সম্পূর্ণ হবে। প্রস্তাবে বর্ণিত যাবতীয় শর্তাবলীর কোনো পরিবর্তন না করি প্রস্তাবটি সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে। ধারা 7 যেমন 50 টাকায় বই বিক্রির প্রস্তাবে 45 টাকা বলা হলে তা চুক্তি হবে না, এখানে 50 টাকাই তাকে বলতে হবে। 2 স্বাভাবিক ও যুক্তিসঙ্গত উপায়ে স্বীকৃতি প্রদান করতে হবে। প্রস্তাব স্বীকৃতি জ্ঞাপনের পন্থা উল্লেখ না থাকলেও যে প্রচলিত বা যুক্তিসঙ্গত ভাবে স্বীকৃতি দেওয়া যায়, যেমন মৌখিক বা লিখিত বা নীরব সম্মতি সূচকও সেটা স্বীকৃতি হতে পারে। তারপর আসছে মানসিক স্বীকৃতি না জানানো সম্মতি আইনে গ্রহণযোগ্য নয়। প্রস্তাবে রাজি হয়ে মনে মনে রাখলে তা চলবে না, অবশ্যই সেটাকে ব্যক্ত করতে হবে। প্রস্তাবের আলোকে তা গ্রহণে আপত্তি নয় এ তথ্য বা খবর প্রস্তাবককে জানাতে হবে, অন্যথায় স্বীকৃতিটা হবে না। প্রস্তাবকের নির্দেশ মতে স্বীকৃতি দান। প্রস্তাবক নির্দিষ্ট সময় উল্লেখ করে সেটাতে স্বীকৃতি প্রদান করবে। উল্লেখ্য পন্থায় অবশ্যই তাকে স্বীকৃতিও দিতে হবে। ফোনে, টেলিগ্রাম বা চিঠিতে যেটি উল্লেখ থাকে সেভাবেই স্বীকৃতি প্রদান করবে। 5 স্বীকৃতি জ্ঞাপন সম্পূর্ণ হতে হবে। স্বীকৃতিটা অবশ্যই সম্পূর্ণ হতে হবে। প্রস্তাবক বা প্রস্তাবকারীর বেলায় যখন সংবাদ প্রস্তাব গ্রহীতার হাতছাড়া হয় বা প্রস্তাব গ্রহীতার বেলায় যখন স্বীকৃতি সংবাদ প্রস্তাবকারীর নিকট পৌঁছে তখনই স্বীকৃতি সম্পূর্ণ হয়। যেমন ক খ কে বাড়ি কেনার প্রস্তাব দিল, খ চিঠিতে সম্মতি দিল। ক প্রস্তাবকারী খর হাত হতে ছাড়া পাওয়া বা ডাকে সেটা পৌঁছানোর মাত্রই সেই স্বীকৃতিটা সম্পন্ন হয়ে যাবে। তারপর আসছি সংশ্লিষ্ট যথার্থ ব্যক্তি থেকে স্বীকৃতি আসতে হবে। যে প্রস্তাব আমরা আগেও উল্লেখ করেছি যে প্রস্তাব নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট শ্রেণী বা সর্বসাধারণ নিকট করা যায়। নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে ওই ব্যক্তিকে, নির্দিষ্ট শ্রেণীর ক্ষেত্রে ওই শ্রেণী
বা সর্বসাধারণের যে কেউ এই প্রস্তাবে স্বীকৃতি দিতে পারবেন। তারপর আসছে 7, প্রস্তাব বলবৎযোগ্য থাকা অবস্থায় অবশ্যই স্বীকৃতি দিতে হবে। প্রস্তাবে স্বীকৃতির সময় উল্লেখ থাকতে হবে এবং উল্লিখিত সময়ের মধ্যে বা সময় উল্লেখ না থাকলে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রস্তাব অবশ্যই স্বীকৃতি প্রদান করতে হবে। 8, প্রস্তাব জানানোর পূর্বেই স্বীকৃতি, অর্থাৎ প্রস্তাব ঘোষণার পূর্বে প্রস্তাবে স্বীকৃতি প্রদান বৈধ বলে গণ্য হবে না এবং বৈধ যুক্তির সৃষ্টি এখানে হবে না। ঘোষণার পূর্বে সেটাতে অবশ্যই কি দেওয়া যাবে না, স্বীকৃতি দেওয়া যাবে না। 9, স্বীকৃতি জ্ঞাপন হওয়ার পূর্বে প্রত্যাহার। স্বীকৃতি জ্ঞাপন হওয়ার পূর্বে তা প্রত্যাহার করা যাবে। ধারা 5, অর্থাৎ সে সম্মতি বা স্বীকৃতি দেওয়ার পূর্বে সেটাকে প্রস্তাবটাকে বাদ দেওয়া যাবে বা সেটা থেকে প্রত্যাহার করা যাবে। তাহলে এই ছিল আমার স্বীকৃতি সম্পর্কিত নিয়মাবলী, অর্থাৎ স্বীকৃতিটা অবশ্যই শর্তহীন হতে হবে এবং অবশ্যই সেটা সম্পূর্ণ হতে হবে এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে এবং যার কাছ থেকে আমি স্বীকৃতিটি প্রত্যাশা করছি সেই ব্যক্তিকে বিষয়টি জানাতে হবে এবং সেটা জানানোর পূর্বেও সেটা কি করা যাবে, প্রস্তাবটাকে বাতিল বলে গণ্য করা যাবে। এই ছিল আজকের ক্লাস। তোমাদেরকে অনেক ধন্যবাদ বিষয়টি মনোযোগ সহকারে শোনার জন্য। আশা করি বিষয়গুলো খেয়াল রাখবে এবং তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। যে বিষয়গুলো এখানে টপিকসগুলো আলোচনা করা হয়েছে এই রিলেটেড বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবে। নেক্সট ইনশাআল্লাহ আমরা আরো কিছু ফার্দার বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আবারও ধন্যবাদ।